সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি আজ ফরিদউদ্দিন সরকার ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুনীল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান বাংলা। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা ভাষা ব্যাকরণ। তো বাংলা ভাষার ব্যাকরণকে যদি আমরা উপস্থাপন করতে যাই তাহলে প্রথমে আসে যে ভাষাকে আমরা যে রূপদান করি, সেই ভাষাকে রূপদান করার জন্য আমরা কতগুলো বর্ণ বা অক্ষর আমরা লিপিবদ্ধ করি, সেগুলোর সম্মিলিত রূপের মাধ্যমেই কিন্তু আমাদের মনের ভাব বা শব্দ সেগুলোকে চয়ন করে আমরা একে একে শব্দগুলোকে গুছিয়ে তারপরে এই ভাষাটাকে পরিশীলিত রূপদান করি। তাইলে আমরা ভাষাকে পরিশীলিত রূপদান করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীকগুলোকে লিখিত রূপ দেই সেগুলোকেই বলা হয় বর্ণ। তো বাংলা ভাষায় আমরা এই বর্ণকে যেরকমভাবে পাই সেগুলো দুটো বিভাগে বিভাজিত করা হয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো স্বরবর্ণ, অপরটি ব্যঞ্জনবর্ণ। সঙ্গত কারণে আজকে তোমাদের সাথে আমি স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। তাহলে স্বরবর্ণ কি সেটি আমাদের আগে জানতে হবে। স্বরবর্ণ কি যদি আমরা বলি তাহলে সেটি বিষয়ে আমাদের যা জানতে হবে সেটি হলো আমরা যখন বাকযন্ত্রের মাধ্যমে কথা বলি কিংবা আওয়াজ করি, শব্দ করি, সেই বাকযন্ত্রের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মধ্যে প্রধানতম নাক, মুখ, ঠোঁট, দাঁত, গলবিবর, ফুসফুস, আরও জিহ্বা, তারপরে তালু, দন্ত, দন্তমূল, তারপরে কোমল তালু, কঠিন তালু ইত্যাদি ইত্যাদি আরও অনেক। তো যাই হোক, আমরা কথা বলার জন্য যে এই আমাদের বাকযন্ত্রের যে অংশটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটি হলো প্রথমে আমরা নাসিকাপথ বা নাসারন্ধ্র দিয়ে আমরা বাহির থেকে বায়ুটাকে টেনে আমাদের ভেতরে বিশেষ করে ফুসফুসের মধ্যে নিয়ে যাই। সেই ফুসফুস থেকে বাতাসটা আবার বেরিয়ে আসার সময় আমার যে বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে তোমার যেই বর্ণটাকে আমি উচ্চারণ করতে চাই সেই বর্ণটা পরিশীলিত রূপ লাভ করে মুখ বিবর দিয়ে বের হয়ে আসে। তাইলে আমরা স্বরবর্ণগুলোকে কীভাবে চিহ্নিত করব সেদিকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের জানতে হবে যে ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্র বলতে আমি তোমাদেরকে আগেও বলেছি আমি যে যেমন মনে করো কণ্ঠনালী, তারপর কোমল তালু, মধ্যম তালু, দন্তমূল, ঠোঁট, এগুলোর কথা বলছি। তাহলে আমরা প্রথমে বলবো যে বাকযন্ত্র যে অংশটুকু আমরা দেখি যে বলি যে ফুসফুস, সেই ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও তেমন কোনো প্রকার ঘষা কিংবা তেমন কোনো প্রকার আঘাত না পেয়ে যে সকল বর্ণগুলো উচ্চারিত হয় সেই বর্ণগুলোকে বলি আমরা স্বরবর্ণ বা স্বরধ্বনি। তাইলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এই সংজ্ঞাটা কিন্তু ছোটোবেলায় আরও ভিন্ন প্রেক্ষাপটে দেখেছি। আমরা বলতাম এরকমভাবে যে সকল বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরবর্ণ। তা আসলে এই অন্য বর্ণের সাহায্য ছাড়া আমরা দেখি যে স্বরবর্ণ যখন আমরা উচ্চারণ করি, স্বরবর্ণগুলোকে যখন আমরা প্রকাশ করি তাহলে কিন্তু এই স্বরবর্ণগুলোকে উচ্চারণ কিংবা প্রকাশ করার সময় অন্য কোনো ধ্বনি, যেরকম বলবো আমি ব্যঞ্জন ধ্বনি কিংবা অন্য কোনো ধ্বনির আর প্রয়োজন পড়ে না। তো সঙ্গত কারণেই সেজন্যই কিন্তু বৈয়াকরণবিদ মানে ভাষাতাত্ত্বিকেরা সেই সংজ্ঞাটা দিয়েছিলেন যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় সেই সকল বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ। তো
তো সঙ্গত কারণে এই যে একটি সাদামাটা একটা সংজ্ঞা, সেই সাদামাটা সংজ্ঞাটাকেই কিন্তু পরিশীলিত রূপদান করার জন্যই কিন্তু যারা এই ভাষা নিয়ে কাজ করেন, এই ভাষাকে সবসময় পরিশীলিত রূপদানের জন্য সর্বদা তারা সজাগ এবং সচেষ্ট থাকেন। তাদেরই আবার একটা অংশ সেই এই ব্যাখ্যাটাকেও দিয়েছেন, এই সংজ্ঞাটাকেও দিয়েছেন যে ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও কোনো প্রকার আঘাতপ্রাপ্ত না হয়ে যে সকল বর্ণগুলো প্রকাশিত হয় সেই সকল বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ কিংবা স্বরধ্বনি। তাহলে এবার আমরা বুঝতে পেরেছি যে এই ধ্বনিগুলোর এখানে ধ্বনিগুলোকে আমরা আবার কয়েকটা ভাগে, এই স্বরধ্বনিগুলিকে কিংবা স্বরবর্ণগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তাইলে আমরা যে স্বরবর্ণর প্যাটার্নটা দেখি, স্বরবর্ণের যে রূপটা আমরা দেখি, সেখানে আমরা দেখি যে স্বরবর্ণ মোট 11টি আছে। তাহলে আমরা দেখি কি কয়টা স্বরবর্ণ? 11টি। তন্মধ্য থেকে যে ভাষাতাত্ত্বিক যারা আছেন সেই ভাষাতাত্ত্বিকেরা এই সর্বমোট স্বরবর্ণ 11টির মধ্য থেকে তারা মৌলিক স্বর হিসেবে 7টিকে বেছে নিয়েছেন। মৌলিক স্বর হিসেবে 7টি বর্ণকে তারা বেছে নিয়েছেন। এই মৌলিক স্বরগুলো আমরা কি দেখি? অ, আ, ই, উ, এ, ও। এই 7টি হলো মৌলিক স্বর। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মৌলিক স্বর যেখানে আছে, যদি মৌলিক স্বর বলা হয় তাহলে আমরা বলবো যে যেহেতু মৌলিক বলা হয়েছে তাহলে তার অপর পৃষ্ঠে আরেকটা রয়ে গেছে। তাহলে মৌলিক বললে তার পাশাপাশি যে শব্দটা আমাদের সামনে চলে আসে সেই শব্দটি হলো যৌগিক। তাইলে আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে এখানে মৌলিক স্বর আছে, তাহলে মৌলিক স্বর বললে পরে আমরা তার পরবর্তীতে তার প্রেক্ষাপট ধরে আমরা সেই স্বরটাকে আমরা এখানে আবার বলতে হবে যে স্বরটার নাম হলো যৌগিক স্বর। তাহলে ভাষাকে আমরা যখন পরিশীলিত করে রূপদান করার জন্য আমরা এই ভাষাকে লিখিত রূপ দেই, লিখিত রূপের একটা চিহ্ন হয়, প্রতীক হয়, সেই প্রতীকটাকে যখন আমরা বর্ণ বলি, সেই বর্ণের প্রাথমিকভাবে যে বর্ণগুলোকে আমরা দেখি সেগুলো হলো স্বরবর্ণ, আর সেই স্বরবর্ণ হলো 11টি। আর সেই 11টির মধ্য থেকে আমরা মৌলিক স্বর হিসেবে পেয়েছি 7টি, আর বাকি স্বরগুলোকে মৌলিক স্বরের অন্তর্ভুক্ত করা যায়নি বিধায় সেইগুলোকে আমরা বলতে পারবো যে সেই স্বরগুলো নিশ্চয়ই যৌগিক স্বর হিসেবে পরিগণিত হবে। তাইলে এখন মৌলিক স্বর, মৌলিক মানে কি? যেখানে আর কোনো প্রকারের মিশ্রণ নেই, যার সঙ্গে কোনো প্রকার আর সংযুক্তি নেই, এরকম যে সকল বর্ণগুলো আমরা দেখি আমাদের সামনে উপস্থাপন করা হয়, তখন যে বর্ণগুলোকে আমরা সঙ্গত কারণে শুধু সিঙ্গেল ইউনিটে এর মধ্যে কোনো প্রকারের সংমিশ্রণ না করে যেই বর্ণগুলোকে আমরা বলি সেই বর্ণগুলোকে বলি মৌলিক। এবং এই প্রেক্ষাপট ধরে এই মৌলিক স্বরগুলোকে আবার দেখি যে যেই স্বরগুলি তোমার একটু ভিন্ন প্রেক্ষাপটে একটা স্বরের সঙ্গে আরেকটা স্বরের সম্পর্ক যুক্ত থাকে এবং দুটো মিলেই একটি স্বরে রূপান্তর হয়, সেইগুলিকে আমরা যৌগিক স্বর বলি। আবার এটাকে আবার আরেকটা ভাগে বিভাজন করা যেতে পারে, আরেকটা ভাগে বলা যেতে পারে। সেই ভাগটা হলো কি? সেই ভাগটি হলো এই যে আমরা মোট যে স্বরবর্ণগুলো আছে, স্বরধ্বনিগুলি আছে, সেই স্বরধ্বনিগুলির মধ্যে আমরা যদি দেখি যে কি এখানে আছে অ, আ, ই, উ, রি, এ, ওই, ও, তাহলে কটি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাইলে এই 11টি হলো তোমার স্বরবর্ণ। আর এই 11টি স্বরবর্ণের মধ্য থেকে আমরা এইখানে 7টিকে বাছাই করে নিয়েছি। এই 7টি হলো মৌলিক স্বর। 7টি মৌলিক স্বরের মধ্যে আমরা 11টি যে স্বরবর্ণ দেখেছি, এখানে এর পরে আরেকটা বর্ণকে আমরা এখানে উপস্থাপন করেছি, এই এ। তাইলে এই এ এবং এই এর মধ্যে পার্থক্যটা কি আমরা সেটি আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই পরবর্তী ক্লাসে এই এর যে তোমার ব্যবহার এবং এই এর ব্যবহার আমরা পরের ক্লাসগুলিতে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত এবং বিশদভাবে আলোচনা করা যাচ্ছে না বিদায় কিন্তু আজকে আমি তোমাদেরকে এই বাকিগুলিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যাই হোক, এখন দেখো যে এই
অ আ ই, এখানে অ আ মানে অ মানে স্বর, স্বর অ। আমরা যখন বর্ণগুলিকে উচ্চারণ করব, আমরা কিন্তু অনেকেই দেখি যে এই বর্ণগুলিকে উচ্চারণ করতে আমাদের অনেকের আবার একটা কেমন যে একটা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যায়। আমরা কেউ বলি সরু, স্বরে অ, স্বর সরু ইত্যাদি, এগুলি কিন্তু আসলে এইগুলিকে উচ্চারণটাকে বিকৃত রূপ মাত্র। তো কাজে আমাদেরকে এই স্বর ধ্বনিগুলিকে উচ্চারণ করতে গেলে আমরা শুদ্ধ এবং সঠিকভাবে যখন উচ্চারণ করব, সেটাকে আমরা এখানে বলবো যে স্বর অ, এটা স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ও, দীর্ঘ উ। তাহলে হ্রস্ব এবং দীর্ঘ, তাহলে হ্রস্ব এবং দীর্ঘ যখন আমরা বলছি, তাহলে স্বরের মধ্যে আমি প্রথমে যে বলেছিলাম যে মৌলিক স্বর, তারপরে যৌগিক স্বর, এখানে হ্রস্ব যখন বলেছি তাহলে আরেকটি চলে আসলো কি হ্রস্ব স্বর, আবার দীর্ঘ যখন বললাম তখন চলে আসলো কি দীর্ঘ স্বর। তাইলে হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর, এখানে এইগুলিকে আমরা যখন তোমাদের সামনে যখন এগুলিকে নিয়ে আমরা আলোচনা করব বা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই মৌলিক স্বরের বেলায় কিন্তু দীর্ঘ স্বরগুলোকে আমরা উপস্থাপন করিনি। কারণ কি, ইয়ের দীর্ঘ উচ্চারিত রূপটাকেই দীর্ঘ স্বর বলা হয়েছে, দীর্ঘ ই বলা হয়েছে, বা হ্রস্ব উ দীর্ঘ উ এখানে যেহেতু বলা হয়েছে, উ এর তোমার দীর্ঘ উচ্চারিত প্রলম্বিত উচ্চারণটাকেই কিন্তু দীর্ঘ উ বলা হয়েছে। সেরকমভাবেই আমরা দেখি যে এই মৌলিক স্বর এবং যৌগিক স্বরের মধ্যে একটা পার্থক্য থাকে। যে মৌলিক স্বর যৌগিক স্বর যদি বলি এখানে বললাম ওই, এখানে ওই ও, তাহলে দেখি কি ওই যখন বললাম এই ওই শব্দ, এই ওই বর্ণটাকে আমরা দুটো স্বরের সমন্বয়ে দেখতে পাই, অ যোগ ই। তাইলে কি হলো, অ যোগ ই ওই, তাইলে কি হইলো এখানে দুটো স্বরের সংমিশ্রণ আমরা দেখতে পেয়েছি একটি স্বরের মধ্যে, সেই স্বর বর্ণটা হলো কি ওই। তাহলে অ যোগ ই, তাহলে ওই, তাহলে কি কয়টা স্বর হলো এখানে, দুটো স্বর, এক অ দুই ই। তাহলে এই অ যোগ ই, এই ওই হলো তোমার কি যৌগিক স্বর, বা দুটো স্বর যেহেতু একসূত্র হয়ে একত্রিত হয়েছে, সেই জন্য এটাকে আমরা দ্বিস্বর হিসেবেও আমরা বলতে পারি। তো যাই হোক, তোমাদেরকে আমি এখানে যেই বর্ণগুলো আছে আমরা সেই বর্ণগুলোর পরিশীলিত রূপটা আমরা এখানে আমি দেখানোর জন্য চেষ্টা করেছি। তোমরাও কিন্তু পরবর্তীতে যে ক্লাসগুলো করবে কিংবা তোমরা যেগুলো তোমাদের সামনে আমি আগামীতে নিয়ে আসবো, সেখানে তোমাদের ব্যাপকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। এই বলে আমি আমার আজকের এই পাঠদান শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।